বিয়ের চুক্তি পর্ব ৩। ১ মাস পরে। মা, আপনার ছেলে কাজে বেরোচ্ছে, খেতে দিয়ে দিন। তনিমা সিঁড়ি দিয়ে নামতে নামতে আলপনা দেবীকে বলল, আমি এখন ঠাকুর ঘরে আছি, আমি খেতে দিতে পারবো না, তুমি অভিজিৎকে খেতে দিয়ে দাও। আলপনা দেবী ঠাকুর ঘর থেকে বললেন, আচ্ছা মা, বলে তনিমা খাবার বাড়তে গেল। এর মধ্যে অভিজিৎ উপর থেকে রেডি হয়ে নেমে এলো। অভিজিৎ ডাইনিং টেবিলে বসে তনিমাকে বলল, আপনি এখানে? মা কোথায়? তনিমা বলল, মা ঠাকুর ঘরে, তাই আমি আপনাকে খেতে দিচ্ছি। বলে তনিমা খাবার প্লেট হাতে নিয়ে খাবার সাজাতে লাগলো, আর অভিজিৎ তনিমার দিকে তাকিয়ে থাকতে লাগলো। তনিমা খাবারের প্লেট সাজিয়ে অভিজিতের সামনে দিয়ে দিল, আর অভিজিৎ খেতে লাগলো। অভিজিৎ যতক্ষণ খাচ্ছিল তনিমা অভিজিতের পাশের চেয়ারে বসেছিল। তনিমার নিঃশব্দ কাটানোর জন্য অভিজিৎকে বলল, চা খাবেন? অভিজিৎ বলল, আমার আজকে একটু তাড়া আছে, চা খাবো না। তারপর অভিজিতের খাওয়া হয়ে গেলে হাত ধুয়ে বেরিয়ে যেতে লাগলো। পিছন থেকে তনিমা অভিজিৎকে বলল, আপনার ব্যাগটা নিন। বলতে বলতে তনিমা অভিজিতের দিকে ব্যাগটা দিতে যাবে, এমন সময় কার্পেটে পা বেঁধে পড়ে যাওয়ার আগে অভিজিৎ ওকে ধরে নেয়, আর দুজনের চোখের মধ্যে ডুবে যায় বেশ কিছুক্ষণ। তারপরে আলপনা দেবীর শাঁখের আওয়াজে ওদের জ্ঞান ফেরে। অভিজিৎ আর তনিমা একটু লজ্জায় পড়ে যায়। অভিজিৎ লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে লাগলো। আবার তনিমা দাঁড় করিয়ে বলল, আপনার ব্যাগটা তো নিয়ে যান। আবার অভিজিৎ এসে তনিমার কাছ থেকে ব্যাগটা নিয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। তারপর তনিমাও নিজের রুমে চলে যায়, আর বারবার ভাবতে লাগে ওই পড়ে যাওয়ার সময়ের কথাটা। অভিজিৎ বাবু ওকে ধরে নিয়েছিল। তনিমা নিজের মনে মনে ভেবে হাসছে। তারপরে অভিজিতের ফোন ঢোকে তনিমার ফোনে। তনিমা ফোন ধরে বলল, থ্যাংক ইউ অভিজিৎ বাবু। অভিজিৎ বলল, কিসের থ্যাংক ইউ? তো আগে আমার পড়ে যাওয়া থেকে বাঁচালেন তার জন্য। বলল, ও, তার জন্য তো আমি আপনার কাছে সরি চাইছি। তনিমা বলল, কেন? কারণ ওরকম ভাবে আপনাকে টাচ করা উচিত হয়নি, সরি। অভিজিৎ দুঃখিত হয়ে বলল। তনিমা বলল, আপনি যদি না ধরতেন তাহলে তো আমি পড়ে যেতাম। আপনি তো আমার সাহায্য করেছেন, এতে সরি বলার কিছুই নেই। তারপরে দুজনের কাছে কোনো কথার বলার বিষয় ছিল না, তাই দুজনে ফোন কানে নিয়ে চুপ করে থাকলো। কিছুক্ষণ পরে তনিমা বলে উঠল, এবার ফোন রাখি। ফোনের ওভার থেকে অভিজিৎ বলল, হ্যাঁ হ্যাঁ রাখুন। তারপর তনিমা ফোন রেখে ঘর গোছাতে লাগলো। এর মধ্যে আলপনা দেবী ঠাকুর ঘর থেকে বেরিয়ে তনিমার ঘরে গিয়ে বলল, অভিজিৎ বেরিয়ে গেছে? হ্যাঁ, একটু আগেই বেরিয়ে গেছে। তো আমাকে আজকে বলে গেল না যে বেরিয়ে যাচ্ছি? আলপনা দেবী বলল, আজকে ওর একটু তাড়াতাড়ি ছিল, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, হয়তো ভুলে গেছে বলতে। ও আচ্ছা, ঠিক আছে। আলপনা দেবী বললেন, তোমরা বিয়ের পর থেকে তো দুজনে কোথাও একসাথে ঘুরতে যাওনি। অভিজিৎ আসলে বলবো তোমাকে নিয়ে কোথাও ঘুরিয়ে নিয়ে আনতে। তুমি কোথায় ঘুরতে যেতে চাও বলো আমাকে? আলপনা দেবী তনিমাকে জিজ্ঞাসা করলো। তনিমা বলল, এসবের কি দরকার? এসবের দরকার আছে, বিয়ের পর থেকে তো কোথাও যাওনি। হঠাৎ করে অভিজিৎ তোমাকে বিয়ে করে আনলো, আর তোমরা দুজনে একসাথে কোথাও ঘুরতে পাঠানো হয়নি। মা, আপনি অভিজিৎ বাবুর সাথে কথা বলে দেখবেন, উনি যদি যেতে রাজি হয় আমার কোনো অসুবিধা নেই। তনিমা খুব সরলভাবে বলল। তারপরে আলপনা দেবী ওখান থেকে চলে যায়। সন্ধ্যাবেলা হঠাৎ মেন গেটের কলিং বেল বেজে ওঠে। তনিমা কলিং বেলের আওয়াজ শুনে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে আর দরজা খুলতে যায়। আর তার আগে আলপনা দেবী এসে দরজা খুলল। আলপনা দেবী দরজা খুলে হাঁ হয়ে তাকিয়ে থাকলো দরজার বাইরে আসা অভিজিতের উপর। আমার অভির কি হয়েছে? আর সারা গায়ে এত রক্ত কেন? আলপনা দেবী আটকে আটকে কথা বলল। তারপরে জোরে বলে উঠল, ওকে তাড়াতাড়ি ঘরে এনে সোফাতে বসাও কেউ। এটা দেখে তনিমা তাড়াতাড়ি করে নিচে নেমে আসলো, আর অভিজিতের কাছে গিয়ে অভিজিতের একটা হাত নিচের কাঁধে নিয়ে ওকে ঘরে ঢুকিয়ে সোফাতে বসালো। আলপনা দেবী কাঁদো কাঁদো চোখে অভিজিতের পাশে বসে বলল, কি হয়েছে আমার অভির, কি হয়েছে? লোকজনগুলোর মধ্যে একজন লোক বলল, ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের পাড়ার মোড়ে।
একটা গাছের মধ্যে ধাক্কা মেরেছে, তার জন্য ওনার মাথায়ও আঘাত লেগেছে। বাড়ির এত কোলাহল শুনে অভিজিতের বাবা বরুণবাবু আর বোন ঘর থেকে বেরিয়ে এসে দেখে অভিজিতের অ্যাক্সিডেন্ট হয়েছে। মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, হাত খসে গেছে, পায়ে বেশ আঘাত লেগেছে। তনিমা অভিজিতের পায়ের কাছে বসে আঘাতগুলো দেখতে লাগে আর চোখে জল ফেলতে লাগলো। তারপরে তনিমা বলল, আপনার অ্যাক্সিডেন্ট কখন হলো? অভিজিৎ বলল, অত চিন্তা করার কিছু নেই, তেমন একটা লাগেনি, গাড়ির ব্রেক ছিল না, তাই তাল সামলাতে না পেরে গাড়িটা গাছের মধ্যে ধাক্কা লেগে গেছে। আলপনা দেবী বললেন, তুই এখন চুপ কর, অভির বাবা তাড়াতাড়ি ডাক্তার ডাকো। আলপনা দেবী বললেন, বরুণবাবু বললেন, আমার ডাক্তারকে ফোন করা হয়ে গেছে, উনি এখনই চলে আসবেন। কিছুক্ষণ পরে ডাক্তার চলে আসে আর অভিজিতের চেক আপ করা শুরু করে। প্রথমে ড্রেসিং করে দেয় আর কিছু মেডিসিন লিখে দেয় আর 1 মাস বেড রেস্ট বলে দেয়। এটা শুনে অভিজিৎ বলল, 1 মাস ঘরে শুয়ে বসে আমি থাকতে পারবো না। আলপনা দেবী আর তনিমা একসঙ্গে বলে উঠল, 1 মাস কোথাও যাওয়া হবে না, শুধু বেড রেস্ট নেবেন। অভিজিৎ একটু হেসে বলল, বাবারে, দুজনে বলে দিয়েছে, তাহলে তো আমার বাইরে যাওয়া চলবে না। কিছুক্ষণ পর সব লোকজন চলে যায়। তারপরে আলপনা দেবী অভিজিৎকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল, তুই যখন ঘর থেকে বেরিয়েছিলিস আমাকে বলে যাসনি, তখন থেকে আমার মন খুঁতমুত করছিল। আমি বুঝতে পারিনি এত বড় বিপদ হবে তোর। মা, তেমন একটা লাগেনি, কিছুদিন পরে দেখবে একদম ঠিক হয়ে যাব। তারপরে বরুণবাবু বলল, অভি তো সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারবে না, তাহলে বৌমারা আমাদের ঘরে থাকুক, আমরা বৌমাদের ঘরে থাকবো। আজকের পর্ব এখানেই শেষ হলো। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরের গল্পের জন্য সঙ্গে থাকুন।